নমস্কার, আমি চন্দন। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল দৃষ্টিপাতে আপনাদের স্বাগত জানাই। 2026-এর বিধানসভার যে ভোট মেশিনের ওপর টেপ মারানো নিয়ে অনেক সমস্যা হয়েছিল, আপনারা সবাই জানেন কম বেশি, এটা নতুন কোনো ব্যাপার নয়। এবং তারপরে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের ফলতা বিধানসভার পুরো ভোটটা ক্যান্সেল করে দেওয়া হয় এবং নতুন করে 21শে মে ভোট হওয়ার ঘোষণা করা হয় এবং ভোট হয়েও যায়। গতকাল তার রেজাল্ট আউট হয়েছে। আপনারা জানলে অবাক হবেন যে তৃণমূল কংগ্রেসের ঔদ্ধত্য তাকে চরম পর্যায়ে নিয়ে চলে গেছিল, লাখো লাখো ভোটে জিততো সেখান থেকে, সে মাত্র কোথায় এসে পৌঁছেছে জানেন? 4 নম্বরে। 1 নম্বর নয়, 2 নম্বর নয়, 1 নম্বর তো ছেড়েই দিলাম, 2 নয়, 3 নয়, একদম 4 নম্বরে মুছে যাবে, সাফ হয়ে যাবে। তাই বলে এরকম ধুয়ে মুছে সাফ, কোনো নিশান নেই, কোনো চিহ্ন নেই, একদম সাফ। ভাবতে পারছেন মানে কি পরিমাণ এরা চুরি দুর্নীতি করতো? 2024-এর লোকসভার ভোটের কথা মনে আছে? এখান থেকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লাখের উপরে ভোটে জিতেছিলেন। আপনারা গুগলে সার্চ করে দেখলে দেখতে পাবেন, মাথা ঘুরে যাবে দেখলে। যেখান থেকে একটা ব্যক্তি 7 লাখের ওপর, মানে প্রায় 7.5 লাখ 8 লাখ ভোটে যেতে, সেখান থেকে 1-1.5 বছর যেতে না যেতেই ধুয়ে মুছে সাফ কি করে হয়ে যেতে পারে? এখান থেকেই বুঝতে পারছেন যে কি হয়েছিল এবং কেন এত ভোটে জিতেছে। এত কিছুর পরেও আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্য কমেনি। এই যে আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যে সম্পাদক পদ থেকে সে রিজাইন করে দেওয়ার দরকার। মানে ভাই কি আর বলবো, আমার তো কোনো ভাষা নেই বলার মতো। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এত কিছুর পরেও ঔদ্ধত্য কমেনি। কিছুদিন আগে আপনারা শুনেছিলেন কলকাতা পৌরসভা থেকে তাকে নোটিশ দেওয়া হয়েছিল, অবৈধ নির্মাণ, এক্সটেনশন এইসব নিয়ে তাকে নোটিশ দেওয়া হয়েছিল। আজকালের মধ্যে নোটিশ পিরিয়ডের সময় শেষ হয়ে যাচ্ছে। নোটিশ পাওয়ার পরেই যখন মিডিয়া থেকে কোশ্চেন করছিল যে অবৈধ কিনা, তখন তিনি ঔদ্ধত্য এত মিডিয়ার সঙ্গে খুব অসভ্যতামি করছিল, মিডিয়াকে উল্টো পাল্টা বলছিল, মেজাজ হারাচ্ছিলেন, মিডিয়াকে টেম্পার দেখাচ্ছিলেন যে পার্টিকুলার কোন জায়গাটা অবৈধ জিজ্ঞেস করে আসুন, আমি উত্তর দেবো, এটা ওটা বিভিন্ন রকম উদ্ধতি দেখানোর চেষ্টা করছিল, নানাভাবে কাটানোর চেষ্টা করেছিল বিষয়টাকে। এমন পর্যায়ে পৌঁছে গেল, সময় শেষ হয়ে আসতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষদের মতো তাকেও পৌরসভার কমিশনারকে চিঠি দিয়ে জানাতে হলো এবং তার কাছে সময় চাইতে হলো। এখান থেকে বুঝুন, একটা মানুষ প্রমাণ তো দিতেই পারলো না যে আমি অবৈধ নই, আমি কোনো দুর্নীতি করিনি, আমি কোনো এক্সটেনশন করিনি, এখানে কোনো কিছু অবৈধ নির্মাণ হয়নি, এটা তো প্রমাণ দিতে পারলোই না। ওদিকে কিন্তু চিঠি দিয়ে সময় চেয়ে নেওয়া হলো একটা সাধারণ মানুষের মতন। এই চোর দুর্নীতিবাজ তৃণমূল দলটার যখন সরকার চলছিল তখন এদের ঔদ্ধত্য চরমে ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টাইম চাইছেন, এটা যদি এনাদের সরকার থাকতো তাহলে লেটার তো আসতোই না। ওদি কিন্তু পুরসভায় যে পুরমন্ত্রী আছে তার উপর ঔদ্ধত্য দেখাতেন। যারা চুরি দুর্নীতি করেছে, পৌরসভা থেকে নানা রকম চুরি দুর্নীতি করেছে, তাদেরকে খুঁজে খুঁজে অ্যারেস্ট করা হচ্ছে এবং তাদেরকে খুঁজে খুঁজে তাদের নামে এফআইআর করা হচ্ছে। তাদের মধ্যে একজন হচ্ছে কলকাতার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিমের বিরুদ্ধে এফআইআর করেছে কলকাতার একজন বাসিন্দা শ্রীচরণ রায় নামের একজন। দেখুন, এখন সবাই জানে পুলিশ স্টেশন এখন পুলিশ স্টেশন হয়ে গেছে। এখন আর সেই চুরি দুর্নীতি বা তৃণমূলের যে পার্টি অফিস বা পিসি ভাইপোর দলের যে কার্যালয় সেরকম হয়ে নেই। পুলিশ এখন এগিয়ে এসে কাজ করবে, তাই সবাই বেরিয়ে সাহসের সঙ্গে এফআইআর করছে, অভিযোগ জানাচ্ছে। শুনেছিলেন না আপনারা, আমি রিজাইন করবে। রিজাইন তো পরে করবে, আগে এফআইআর এর দিকটা সামলাক, তারপরে রিজাইন করবে। এফআইআর যে করেছে পৌরসভার বিরুদ্ধে, যে অভিযোগ হয়েছে তাদের খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ। এই সম্পত্তি দখল, জায়গা দখল থেকে শুরু করে নানা রকম অভিযোগ রয়েছে। এই পৌরসভার যে ইন্সপেকশন অফিসাররা আছে, ইন্সপেকশন রিপোর্ট, যে ভুয়ো রিপোর্ট তৈরি করতে, মানে এই যে পরিদর্শনে যায় না, কোনো একটা বিল্ডিং হচ্ছে বা কোনো একটা কিছু হচ্ছে, সেখানে ইন্সপেকশনে গিয়ে সেখানে ঠিকঠাক হচ্ছে কিনা, ঠিক তার রুলস অনুযায়ী হচ্ছে কিনা, নিয়ম অনুযায়ী চলছে কিনা সব কিছু কাজকর্ম, এগুলো দেখে আসে। সেই ইন্সপেকশন রিপোর্ট পর্যন্ত ভুয়ো বানানো হতো। এমনকি পৌরসভার যে অ্যাসেসমেন্ট রিপোর্ট এবং ডেটাবেস, সেখানেও কারচুপি করা হতো। লোকেশন বা মানচিত্র, সেখানেও কারচুপি করা হতো। এনওসি সার্টিফিকেট ইস্যু করা হতো। মানে বুঝতে পারছেন, অবজেকশন থাক বা না থাক, নো অবজেকশন সার্টিফিকেট ইস্যু হয়ে যেত। হলফনামা বা ঘোষণার ভিত্তিতে সম্পত্তি বা বিল্ডিং অনুমোদনে সহায়তা করতো। মানে মাল দিন হয়ে যাবে বিল্ডিং, মানে টাকা নিয়ে সম্পত্তি বৈধ হোক বা অবৈধ, নির্মাণ বৈধ হোক বা অবৈধ, সেটাকে অনুমোদন দিয়ে দেওয়া হতো। কোন লেভেলে চুরি দুর্নীতি ভাবতে পারছেন? পুরো রাজ্যটাকে গিলে খেয়ে ফেলেছে পিসি ভাইপো এবং তার দল মিলে। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খুব এমন একটা কাজ করেছে, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, খুশিও হবেন ও অবাকও হবেন। আপনারা জানেন কে জয়রামানা? কাটাপ্পা। এই কাটাপ্পা নাম বললে আপনারা হয়তো বহুজন চেনেন কাটাপ্পা নামে ওনাকে, একজন আইপিএস অফিসার। এই কাটাপ্পা, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার ডিপ্রাইড করে রেখেছিলেন, কারণ উত্তরবঙ্গে যখন ডিউটি করছিলেন একজন আইএএস অফিসারের চুরি দুর্নীতি ধরে ফেলেছিল, তাই
তাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার জিরো ফিল্ড পাওয়ার মানে কোনো কাজ করতে দেওয়ার মতন কোনো পাওয়ার না দিয়ে এমন একটা পোস্ট দিয়ে দিয়েছিলেন যে কিছু করতে পারবে না, কোনো চুরি দুর্নীতি হতে পারবে না, কিছু করতে পারবে না, চুপচাপ বসে থাকবে। সেই পদ থেকে তুলে নিয়ে শুভেন্দু অধিকারী একটা ইনস্টিটিউশনাল কারাপশন কমিটি নামে একটা কমিটি গঠন করেছেন, যেটা কাজ কি মানে এটা শুধু ইনস্টিটিউশনাল অর্থাৎ বিভাগীয় যে চুরি দুর্নীতি হয়েছে সেগুলো নিয়ে তদন্ত করবে, কোথায় কোথায় কি কি দুর্নীতি হয়েছে সেগুলো নিয়ে তদন্ত করবে। এই কমিটিতে প্রধান ইনভেস্টিগেশন অফিসার বা তদন্তকারী অফিসার হিসাবে কাকে দেওয়া হয়েছে? এই কাটাপ্পা মানে এই কে জয়রামানাকে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন শুভেন্দু অধিকারী ঠিক কোন লেভেলের মাথা খাটাচ্ছে। মানে দেখুন, যে অফিসার চুরি দুর্নীতি ধরে ফেলেছিল বা তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, সেই অফিসারের হাতে যদি সেই চুরি দুর্নীতি মানে পুরো এন্টার ওয়েস্ট বেঙ্গলের যে বিভাগীয় চুরি দুর্নীতিগুলো সেগুলোর তদন্তভার দিয়ে দেওয়া হয়, তাহলে সে কোন পর্যায়ে তদন্ত করবে বা কিভাবে তদন্ত করবে? অত বড় একটা পাওয়ার পেলে, তখন অত বড় পাওয়ার ছিল না, তা সত্ত্বেও সে চুরি দুর্নীতি ধরেছিল এত বড় বড় অফিসারদের। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রিয় পাত্র তাদের চুরি দুর্নীতি ধরে ফেলেছিল, তাই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সরিয়ে দিয়েছিল। কারণ চুরি দুর্নীতি ধরে ফেলে তো উনার একটা প্রেস্টিজের ব্যাপার। মুখ্যমন্ত্রী তার মানুষদের চুরি দুর্নীতি ধরতেই পারে না, এত বড় সাহস কি করে হয়? মুখ্যমন্ত্রী আমার কথা শুনবে না, সে একটা আলাদা লেভেলের ঔদ্ধত্য ছিল, একটা গর্ব অহংকার ছিল। সেই ব্যক্তি যদি এখন এই পাওয়ার পাচ্ছে, তাহলে সে কোন লেভেলের ইনভেস্টিগেশন করবে? তাহলে আপনারা বুঝতেই পারছেন, আমার এটা বলার প্রয়োজন পড়ে না। সেই ইনভেস্টিগেশনের যে কমিটি, যে ইনস্টিটিউশনাল কারাপশন কমিটি, সেই কমিটির হেড ইনভেস্টিগেশন অফিসার হচ্ছেন এই কাটাপ্পা মানে কে জয়রমানা। ইনস্টিটিউশনাল কারাপশন কমিটি এর যে হেড করা হয়েছে কাকে? কলকাতা হাইকোর্টের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুকে। বুঝতে পারছেন এই কমিটিটা ঠিক কিরকম ধরনের কঠিন থেকে কঠিনতর যাঁচ মানে ইনভেস্টিগেশন করবে এবং সেটাকে সামনে আনবে। ইনভেস্টিগেশন তো শুরুই হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। যারা যারা চুরি দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে প্রমাণ সহ তাদেরকে অ্যারেস্ট হবে এবং জেলের ঘানি টানতে হবে, তাদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি হবে। এটা শুধু সময়ের অপেক্ষা, আর কিছু নয়। শুধু তাই নয়, আমাদের মুখ্যমন্ত্রী আরও একটা যে খুব ভালো এবং বড় কাজ করেছে, মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে এই 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, সে অত্যাচারের ইনভেস্টিগেশনের জন্য, অত্যাচারের তদন্তের জন্য একটা কমিটি গঠন করেছেন এবং তার তদন্তভার কাকে দেওয়া হয় জানেন? আপনারা শুনলে হয়তো খুশি হবেন যে ইনভেস্টিগেশনের যে ভার দেওয়া হয়েছে দময়ন্তী সেন। আপনার নামটা জানেন? এত কঠিন অফিসার ছিল, এত কড়া অফিসার যার কোনো তুলনা হয় না। আপনাদের মনে আছে বেশ কিছু বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার কয়েক বছরের মধ্যে, মানে ওই আমার ঠিক সালটা ঠিক মনে নেই, 2013-12 থেকে 14 এই 2-3 বছরের মধ্যে একটা গ্যাং রেপের কেস ছিল পার্ক স্ট্রিটে। সেই পার্ক স্ট্রিটে যে গ্যাং রেপের কেসটা ছিল, তখন সেখানে তিনি ডিউটি করছিলেন দময়ন্তী সেন। এই ঘটনাটা হওয়ার সঙ্গে সঙ্গে এক মুহূর্ত দেরি না করে তদন্ত শুরু করে দেন। যারা যারা অভিযুক্ত ছিল তাদের নাম উঠে আসে। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ের জন্য ভিকটিমকে ক্রিমিনাল বানানোর চেষ্টা করে আর ক্রিমিনালকে ভিকটিম বানিয়ে সাজানোর চেষ্টা করে। ভুল করে ফেলেছে, তারা ইচ্ছা করে করেনি, হ্যাঁ নানা রকমভাবে বাঁচানোর চেষ্টা করে। এটা তো আপনারা বরাবর সবাই জানেন। তো সেই ক্ষেত্রেও সেরকমই হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা তো সাজানো ঘটনা, এটাকে পলিটিসাইজ করা হচ্ছে, কোনো প্র্যাকটিক্যাল ঘটনা নয়, এটা সাজানো হয়েছে, এটা পলিটিসাইজ করা হচ্ছে, পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের জন্য হচ্ছে, পলিটিক্যাল মাইলেজ পাওয়ার জন্য হচ্ছে। আর দলেরই আরেকজন বিধায়ক মদন মিত্র তো আরো ভয়ঙ্কর কথা বলেছিলেন যে মহিলা রাতে কেন বেরোচ্ছিল বা রাতে কেন বেরিয়েছিল, ওই ক্লাবে মহিলা কি করছিল। মানে ভাবুন এদের মানসিকতা কি ধরনের। কয়েক মাস আগে এরকম ঘটনাতে মমতা বন্দ্যোপাধ্যায় রেড বেঁধে দিয়েছিল সব, মানে কার কিরকম রেপ হলে কত টাকা। যে রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী, আর সেই মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলাদের সুরক্ষা দিতে পারছে না, উল্টে বলছে রাতে কেন বেরোচ্ছে। কোন লেভেলের বা কোন পর্যায়ের এরা নির্লজ্জ বেহায়া ছিল। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ভাইপো নয় বা তার দল নয়, তার পুরো পরিবারটাই চুরি দুর্নীতিতে জড়িত। আরও একটা ইন্টারেস্টিং ঘটনা, সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় যে চুরি দুর্নীতি সামনে আসছে, তার সঙ্গে সঙ্গে তার ভাইয়েরও চুরি দুর্নীতি সামনে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বুবন বন্দ্যোপাধ্যায় তিনিও চুরি দুর্নীতিতে জড়িত। কালীঘাটে হরিশ মুখার্জি স্ট্রিট এতে ভোলানাথ সিংহ নামে একজন ব্যক্তি অনেক বছর আগে যখন তৃণমূল প্রথমে সরকার গড়েছিল, তার কয়েকদিনের মধ্যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বুবন বন্দ্যোপাধ্যায় সেই ভোলানাথ সিংহের একটা জমি 4.5 কাঠা একটা জমি দখল করে নিয়েছিল কয়েকদিনের মধ্যে। ওখানে সিংহ পরিবারের কোনো একটা বিজনেস মানে ব্যবসা বাণিজ্য করতো, কোনো একটা জিনিসপত্র রাখতো ওই জায়গাটায়। ওই জায়গাটাকে এই বুবন বন্দ্যোপাধ্যায় দখল করে নিয়েছিল এবং তখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি লিখেছিলেন, তখন তৎকালীন রাজ্যপালকেও চিঠি লিখেছিলেন এবং তৎকালীন সময়ে তিনি কালীঘাট থানাতেও অভিযোগ করেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে বোন বলে জানিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও বোন বলে কেন জানিয়েছিলেন সেটা আমি আপনার আগে বলছি, কিন্তু তাও মমতা বন্দ্যোপাধ্যায় তার কোনো কথায় সাড়া দেয়নি। তখন তিনি অবশেষে না পেরে বিজেপির কাছে গিয়েছিল, এটা জানিয়েছিল আপনারা আমার জমিটা দখল করে দিতে পারবেন, মানে আমার জমিটা ফিরে দিতে পারবেন। তখন বিজেপি বলেছিল আমরা যেদিন সরকারে আসবো সেদিন আপনার জমি আপনাকে ফিরিয়ে দেবো। তাই আজ সেই ভোলানাথ সিংহ
শুভেন্দু অধিকারীকে চিঠি লিখে মনে করিয়ে দিচ্ছেন যে আমার জমিটাকে আপনারা ফিরিয়ে দেবেন, কারণ আপনারা তো সরকারে এলে আজ থেকে বেশ অনেক বছর আগে আপনারা বলেছিলেন আমার জমি ফিরিয়ে দেবেন। সেই 77-78 বছর বয়সী একজন বৃদ্ধ, তার জীবনের শেষ ইচ্ছে তার জমিটা ফিরে পাওয়া। মানে ভাবতে পারছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো থেকে শুরু করে ভাই নিজে এবং তার আর যে কে চুরি দুর্নীতিতে জড়িত তার কোনো সীমা পরিসীমা নেই। আবার সামনে ধীরে ধীরে সামনে সব বেরোবে। এবারে বলি আপনাকে, এই ভোলানাথ সিং ইনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বোন লিখেছিলেন এই কারণে, এটা জানা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই ভোলানাথ বাবুর বোন একসঙ্গে ক্লাসমেট ছিলেন, তাকে বোন বলে উল্লেখ করেছিলেন। কিন্তু এত কিছুর সত্ত্বেও কোনো কিছুর রেহাই হয় না। যেখানে সাধারণ এলাকায় ঢালাই ভেঙে যাচ্ছে, পিচ উঠে যাচ্ছে 1 মাস হতে না হতে, সেখানে সেই ভোলানাথ বাবুর যে জমি, সেই জমির উপর দিয়ে বুন বন্দ্যোপাধ্যায়ের বাড়ির জলের লাইন, পিচের লাইন পুরো বাড়ি পর্যন্ত চলে গেছে। তো তাকে যখন জিজ্ঞেস করা হলো যে বুন বন্দ্যোপাধ্যায়কে, বলছে আমি তো কিছু করিনি, ওনার জায়গাকে আমি নিয়ে নিয়েছি নাকি, জায়গাকে আমি পা দিই না, ওখানে ওই তো পড়ে আছে জায়গা। ভাবতে পারছেন ফ্যামিলিটাই এই সব চুরির দুর্নীতি ধীরে ধীরে ইনভেস্টিগেশন হচ্ছে এবং যাদের যাদের নাম সামনে আসবে, আশা রাখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেই হোক না কেন, শুভেন্দু অধিকারী তাদের কঠোর হাতে শাস্তি দেবেন এবং তাদেরকে জেলের ঘানি টানতে বাধ্য করবেন। সবটা আপনাদের সামনে রাখলাম। এই সব বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। জয় হিন্দ, বন্দে মাতরম।